খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। সকাল থেকে দূরপাল্লার কিছু কিছু গাড়ি ছেড়ে গেলেও বাস চলাচল এখনও পুরোদমে শুরু হয়নি। ৪ দিন পর সকাল থেকে শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি এবং গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি এবং পুলিশের তৎপরতা দেখা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনজীবন স্বাভাবিক হচ্ছে। সকালে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে জুম্মত ছাত্র জনতার ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেয়া ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের কোনো সমস্যা হইতেছে। গাড়িগুলো ভালো মতন চলতেছে, স্বাভাবিকের ভিতরে আসছে, আমরা ভালো মতন যাচ্ছি। তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাইতে পারতেছি, যেহেতু স্বাভাবিকে আসছে সেহেতু আমরা আবার যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দুর্গাপূজার সময় পাহাড়ের অস্থিতিশীলতা দেশি বিদেশি চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, দুর্গাপূজার উদযাপনকে নষ্ট করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। বলেন, হিন্দু মুসলিম সবাই এক হয়ে পূজা যেন সুষ্ঠুভাবে শেষ হয় সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে দলমত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজকে সীমান্তে, আজকে পাহাড়ে অশান্তি কেন, কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। জামায়াতে ইসলামীতে কি শেষ হতে যাচ্ছে ডক্টর শফিকুর রহমানের অধ্যায়? গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরে নতুন আমির নির্বাচন করবেন দলটির দায়িত্বপ্রাপ্তরা। পরপর 2 মেয়াদে 6 বছর আমিরের দায়িত্ব পালন করা ডক্টর শফিকুর রহমান এবারও আলোচনায় আছেন বেশ জোরে সোরে। দলটির সেক্রেটারি জানান, গোপন ভোটে রুকনরা বেছে নেবেন তাদের শীর্ষ নেতাকে, তবে প্রার্থী হতে পারবেন না নারীরা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। শেষের পথে জামায়াতের আমিরের মেয়াদকাল। আগামী ডিসেম্বরেই হবে নতুন আমির সন্ধানের নির্বাচন। আমির নির্বাচনে কি আবারও আসতে যাচ্ছে পরিবর্তন, নাকি টানা তৃতীয়বারের মতো এই পদে থেকে যাবেন ডাক্তার শফিকুর রহমান, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দেশের ৭৯টি সাংগঠনিক জেলায় ভোট দেবেন ১ লাখেরও বেশি জামায়াত রুকন। মোস্ট প্রবাবলি ৭৯টা সাংগঠনিক জেলা আছে এবং প্রত্যেক জেলায় একজন প্রিজাইডিং অফিসার যাবে। সেখানে ভোটারদেরকে ওনারা এক জায়গায় জড়ো করবেন এবং ব্যালট দেবেন, ভোট গ্রহণ করবেন গোপনে। পরবর্তী জানুয়ারি আসবার আগে নতুন আমিরের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে আমির পদে লড়ার কোনো সুযোগ নেই নারী রুকনদের, থাকছে কেবলই ভোটের অধিকার। আমাদের প্রার্থী হওয়ার যোগ্যতা হলো তাকে রুকন হতে হবে। সব রুকনই, শুধু মহিলারাই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমির হতে পারে না, তারা ভোট দিতে পারে। সব পুরুষ রুকনই আমির নির্বাচনে ভোট পাওয়ার যোগ্য। ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য 3টা নামকে সামনে নিয়ে আসা হয়। তারপরে আবার বলে দেওয়া থাকে নির্বাচন যে সার্কুলারটা যায় যে ভোট দেওয়ার সুবিধার্থেই একটা প্যানেল প্রস্তুত করা হলো, কিন্তু যে কোনো ভোটার এই প্যানেলের বাইরে যে কোনো রকমকে ভোট দিতে পারবেন। নির্বাচিত আমিরের কার্য পরিচালনার জন্য গঠন করা হবে পরামর্শ কাউন্সিল বা মজলিসে শুরা। সেখান থেকে উঠে আসবে দলের পূর্ণাঙ্গ কমিটি। সেই শুরার সাথে পরামর্শ করে উনি ওনার নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, ডিপার্টমেন্টাল সেক্রেটারি, এই সব নিয়োগের যে সমস্ত বিধান আছে এটা আমিরে জামাত তার মজলিসে শুরার সাথে পরামর্শ করেই
সম্পন্ন করেন। সামনেই জাতীয় নির্বাচন, তবে তা সামনে রেখে আমির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান এই নেতা। ভোট গ্রহণের সিদ্ধান্ত হলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভোট গ্রহণটা আমরা ম্যান্ডেটরি করতে পারি। ফরহাদ ইবনে মালিক, একাত্তর, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক করেন তারা। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ সুইডেনের বিনিয়োগ আরও বাড়াতে হবে বলে তারা আশাবাদ জানিয়েছে। অতীতে ধর্মীয় বিশ্বাস এবং পোশাকের কারণে নানাভাবে হয়রানি স্বীকার করা হয়েছিল ও জঙ্গি নাটক সাজানোর অভিযোগ করেছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সকালে আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। ধর্মশিক্ষাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগীর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এদিকে একই আয়োজনে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এবার রাতে নয়, ভোট হবে দিনে। সবাই যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করবে সরকার। একই অনুষ্ঠানে যোগ দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সেটা তার করা হয়নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। বেইলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর রাজধানীতে নতুন রেস্তোরাঁ খোলার জন্য জায়গা ভাড়া দিচ্ছে না বেশিরভাগ ভবন মালিক। এর ফলে নতুন শাখা খোলা যাচ্ছে না এবং কেউ ব্যবসায়ও আসতে পারছেন না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আশঙ্কা করে বলেছেন, কমপ্লায়েন্স সিন এবং অগ্নিকাণ্ড ও হয়রানির ভয়ে হয়তো ভবন মালিকরা জায়গা ভাড়া দিতে চাচ্ছেন না। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 46 জন, আহত হন অনেকে। এরপর জুনে খিলগাঁও আগুন লাগে আরও একটি রেস্তোরাঁয়। নিহত না হলেও তখন দগ্ধ হন কয়েকজন। রাজধানীর রামপুরায় এই রেস্তোরাঁয় ক্রেতা সমাগম সন্তোষজনক। এর আরও একটি শাখা আছে খিলগাঁওয়ে। মালিক বলছেন, রাজধানীতে তিনি আরও শাখা খুলতে চান, কিন্তু কোনো ভবনেই রেস্তোরাঁর জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না। এখন বাড়ির মালিকদের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে রেস্টুরেন্ট ব্যবসা মানে একটা বড় ধরনের একটা ঝামেলার ব্যবসা। আমাদের একটা কমপ্লেক্সমেন্ট একটা ব্যবসা করতে গেলে 3 থেকে 5,000 স্কোয়ার ফিট লাগে। এত বড় জায়গা কমার্শিয়াল স্পেসে পাওয়াটাও সংকট। মালিক সমিতির দাবি, নতুন রেস্তোরাঁর জন্য সরকারের কয়েকটি দপ্তরের অনুমোদন লাগে। বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট চলতেছে এবং বহু বাড়িওয়ালা রেস্তোরাঁ ছেড়ে দিতে বলছে। বহু ব্যবসায়ী পথে বসে গেছে। ডিসি লাইসেন্স, পর্যটন লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স পর্যন্ত 2 সিটি কর্পোরেশনে কেউই বাংলাদেশে ঢাকা শহরে দিচ্ছে না। তো এইভাবে তো ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট। ওয়ান স্টপ সার্ভিস কীভাবে দেওয়া যায় এবং এই সেক্টরে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করা যায়, সরকার এবং রেস্তোরাঁ মালিক সমিতি একসাথে যাতে কাজ করতে পারে সেই ব্যাপারে যাতে তারা এগিয়ে আসে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের কমপ্লায়েন্স করা রেস্তোরাঁ মালিকদের দায়িত্ব নয়, এটি তদারকির দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। রেস্টুরেন্ট করার ক্ষেত্রে যথেচ্ছ ছাড় রয়েছে, এটা সত্য, অনস্বীকার্য, কিন্তু তাকে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং অবশ্যই পরিবেশ বান্ধব এবং নিরাপদ কার্যক্রম পরিচালনার নীতিমালা তৈরি করা রেস্টুরেন্ট মালিকদের দায়িত্ব নয়। এটি সরকারের, গণপূর্ত মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগ সাজস্য করা দরকার। অগ্নি নির্বাপন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলছেন, ভবনের নকশা অনুমোদন এবং এটি কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য সরকারের কয়েকটি মন্ত্রণালয় থাকলেও তাদের আইনে সমন্বয় নেই। কিভাবে বিল্ডিংটা কোনভাবে কমার্শিয়ালি হবে না আপনার আবাসিক হবে, এটা কিন্তু উল্লেখ করা থাকে আসলে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিভিন্ন সংস্থাগুলোর যে নিয়ম নীতিগুলো আছে এর মধ্যে অনেকটা বৈষম্য আছে এবং নিয়ম নীতিগুলোর মধ্যে কোনো সঠিকভাবে কিন্তু সমন্বয় নাই। মালিক সমিতি বলছে, ঢাকা শহরে প্রায় 25,000 রেস্তোরাঁ থাকলেও বেইলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর এই ব্যবসার তেমন একটা সম্প্রসারণ হয়নি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।
সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত 1টার পর শুরু হওয়া বৃষ্টি এখনও ঝরছে। এদিকে দেশের উপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ। টানা বৃষ্টিতে রাজধানী মিরপুরের কাজীপাড়া, কালচি এবং মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ফলে ভোর থেকে বিপাকে পড়েন যাত্রী এবং পথচারীরা। জলাবদ্ধতার কারণে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের চাপ বাড়ে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 6 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি। আর গত 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 203 মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে পরবর্তী 6 ঘন্টায়ও রাজধানী এবং আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ 30 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এই এলাকায় চলতে খুব অসুবিধা হয়। বৃষ্টি হওয়ার ফলে এখানে হাঁটু সমান পানি লেগে থাকে। ড্রেন থেকে সকল খাসরা, ময়লা, যা আবর্জনা আছে সবগুলা বাইরে চলে আসে। এই রাস্তায় যদি এভাবে পানি ফটকে বৃষ্টি হলে জমে, তা আমাদের আসলে ভোগান্তির শেষ থাকে না। বৃষ্টি বলতে মোটামুটি 1-1.5 ঘন্টা বৃষ্টি লেগে আপনার হাঁটু পানি জমে যায়। বৃষ্টি বাদল কারণে মানুষজন বাড়ানি ভাই, রাস্তাঘাটে পানি তো এই কারণে লোকজন কম। ভাই বৃষ্টির কারণে পানিতে মনে করেন আমরা গাড়ি চালাই জানি না। আর তারপরে দাওয়া হয় ঠিক আছে নাকি, এই ভাড়া কম হয় ঠিক আছে না, যাত্রী নাই, কিছু নাই। প্রচন্ড বৃষ্টি তো এই জন্য কাস্টমার কম। কারোর জন্য পানি আসিল, কাস্টমার আসে না। বৃষ্টির কারণে এদিকে পানি হওয়াতে কাস্টমার অনেক কম। আরামবাগ, নয়াপল্টন, বিএমপি পাড়ি অফিসে দিক দিয়ে প্রায় গ্রাস সমানের উপরে পানি ভাই। এই জন্য তো এমনিতেই লোক নেই ভাই, মানুষ চলাফেরা করা খুবই কষ্ট ভাই। অনেক রাস্তাঘাটে গাড়ি নাই, বৃষ্টির কারণে পানি ভাড়াও বেশি। এই ধরনের কনভেকটিভ ক্লাউড বা গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে বৃষ্টি হলেই সাধারণত স্বল্প সময় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। তো এই যে পরিস্থিতি, অর্থাৎ সুস্পষ্ট লঘুচাপ, সেটি আরও শক্তিমাত্রা অর্জন করতে পারে এবং অর্জন করে আগামীকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে এটি ভারতের উড়িষ্যা বা অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে এবং আপাতত দৃষ্টিতে যা প্রতীয়মান হচ্ছে যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ। 30 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। প্রবাহে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও থেমে থেমে, কোথাও আবার টানা। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এদিকে অতিরিক্ত বৃষ্টিতে সাভার এবং নারায়ণগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আকাশ জুড়ে মেঘ। বুধবার সকালে কয়েক দফা বৃষ্টি হয়েছে পটুয়াখালী রাঙ্গাবালিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে থেমে থেমে। মঙ্গলবার বিকেলেও বৃষ্টি হয় উপজেলা জুড়ে। পায়রাসহ সবকটি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেঁতুলঝরা ইউনিয়নের বাসিন্দারা। দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজকে আটকা প্রায় 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ থেকে আটকা, কি করব, তার জন্য রাজপথে নামছি। জলবদ্ধতার কারণে আমার বাড়ির ঘরের ভিতরেই পানি, সমস্ত জায়গায় পানি, ঘরের ভিতরে প্রত্যেকের রুমে পানি। পোলা পানি স্কুলে যাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, পানির ভিতরে চলাফেরা করতে পারে না, অসুস্থ হয়ে যাইতাছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে টানা বৃষ্টি হয়েছে। এতে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর, গাবতলী, সিহাচর ও শিবু মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডিএনডি এলাকা সহ নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল 11টার পর থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে বইছে দমকা বাতাস। এর প্রভাবে কুয়াকাটায় বঙ্গোপসাগর উত্তাল। 4 অক্টোবর থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগে শত শত ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সাগর উত্তাল থাকায় তীরে ফিরে আসছে।
পূজার ছুটিতে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা বৃষ্টি উপেক্ষা করেই উত্তাল সাগরে নামছে। শরতের এই বৃষ্টি আমন ফসলের জন্য আশীর্বাদ বয়ে আনলেও অতিবৃষ্টি হলে শীতকালীন সবজি ক্ষেতের ক্ষতি হতে পারে বলে জানান কলাপাড়া কৃষি কর্মকর্তা। হাসান আহমেদ, ৭১। সাভারে বৃষ্টি, জলাবদ্ধতা এবং সড়ক অবরোধের বিষয়ে জানাতে তেঁতুলছড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান অনেক। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে প্রচুর পানি দেখা যাচ্ছে। জলাবদ্ধতার কি অবস্থা সাভারে একটু জানাবেন সবশেষ, এবং এলাকাবাসী বিক্ষোভ করছে কেন সেই কারণ যদি একটু বলেন। নুসরাত, আমি এই মুহূর্তে আছি সাভার উপজেলা তেঁতুলছড়া ইউনিয়নের শোভাপুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে গেল রাতের যে বৃষ্টি এবং এই এলাকাটি কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবতই পানি জলাবদ্ধতা রয়েছে এলাকাবাসী, এবং গতকালকে বৃষ্টিতে কিন্তু এলাকার প্রায় বেশ কয়েকটি কিন্তু ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে যায়। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তাদের এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাটি সেটি একটি জমির উপর দিয়ে যেত, এবং সেই জমিটি গতকালকে ভরাটের পর এবং সেটি আরো গভীরতা সৃষ্টি হয়, এবং যার কারণে কিন্তু এখানকার পানিগুলো কিন্তু সেখানে প্লাবিত হচ্ছে না। তাই আজকে সকালবেলা ঠিক 9:30টার সময় এলাকাবাসী ঢাকা আরিচা যে মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে, এবং তারা একটি দাবি করে যে এলাকার যে জলাবদ্ধতার সৃষ্টি সেটির জন্য প্রশাসন খুব দ্রুত সময় একটি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করে যেন তারা সেটি খুব দ্রুত সময় সমাধান করেন। এবং তারা কিন্তু প্রায় ঘন্টা দেড়েক এই অবরোধ রাখার পরে কিন্তু সেটি আবার খুলে দেয়। এবং আমরা দেখেছি যে ঠিক বেলা বাড়ার সাথে সাথে 12টার দিকে সাভার উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তিনি আসেন, এবং যে ড্রেনটি ছিল সেটির কিন্তু মুখ বন্ধ হয়েছিল সেটি কিন্তু তিনি ভেকুর সাহায্যে অপসারণের চেষ্টা করেন, এবং তিনি একটি বিষয় জানিয়ে গেছেন, এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি এই এলাকার যেই জনদুর্ভোগ সেটি নিরসন করবেন। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখান থেকে অনেক স্কুল কলেজ শিক্ষার্থী, এবং যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, এই এলাকার অধিকাংশ পোশাক শ্রমিক কিন্তু এই অত্র এলাকায় বসবাস করে, তাদেরও আমরা দেখেছি যে তারা এই পানি পার হয়ে যাচ্ছেন, এবং অনেকে দেখেছি যে শিশু বাচ্চা যারা রয়েছেন তাদের কিন্তু তারা কাঁধে করে নিয়ে এই পানিটি কিন্তু পার হচ্ছেন। নুসরাত, অনেক ধন্যবাদ অনেক আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান অনেক। শারদীয় দুর্গাপূজার 4র্থ দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে মহানবমী। সকালে তর্পণে দুর্গার মহাস্নান এবং ষোড়শ উপচারে নবমী পূজা শুরু হয়। পূজা শেষে চলছে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যায় দেবী দুর্গার প্রশংসায় থাকছে মহা আরতি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভক্ত অনুরাগীদের ভিড়, কারণ দেবীকে আজই প্রাণ ভরে দেখার পালা। মৌলভীবাজারের 1010টি পূজা মণ্ডপে নবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন পূজারীরা। দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে শান্তিতে বসবাস করতে পারে, এটাই মায়ের কাছে আমাদের প্রত্যাশা। এইবারের পূজা অন্যান্য বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে একটাই প্রার্থনা যাতে আমি সারা বছর খুব ভালোভাবে থাকতে পারি। মানিকগঞ্জে মহানবমী উপলক্ষে মণ্ডপ জুড়ে চলে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও যজ্ঞ। এবার জেলার সবচেয়ে আকর্ষণীয় পূজার আয়োজন হয়েছে বানিয়াজুড়ির গঙ্গালয়ের মালাকার বাড়িতে। প্রত্যেক বছরের আমাদের একটাই চেষ্টা থাকে যে আমরা যেন আমাদের দর্শনার্থীদেরকে সবচেয়ে বেস্টটা দিতে পারি। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে মণ্ডপে মণ্ডপে ঘুরে মাকে দর্শন করব, সবার সাথে দেখা হবে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলার প্রত্যেকটা সেক্টরের লোকজন, কর্মকর্তারা প্রতিনিয়তই মনিটরিং করতেছে এবং আসতেছে। ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে বরিশালের পূজা মণ্ডপগুলোতে। অঞ্জলি দিয়ে সুখ সমৃদ্ধির পাশাপাশি বিশ্বের মঙ্গল কামনা করেন দেবীর ভক্তরা। যশোরে 708টি পূজা মণ্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নবমী পূজা। দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিচ্ছেন ভক্ত অনুরাগীরা। মায়ের কাছে কামনা থাকবে সবসময় যেন সকল শক্তি দিয়ে জীবনে লড়াই করতে পারি, জীবনে যেন অদৃষ্টের দিকে তাকিয়ে আমরা দুহাত তুলে প্রার্থনা করছি, মা সবাইকে রক্ষা করো। ময়মনসিংহে মহানবমীর দিনে মণ্ডপ মন্দিরে ভক্তরা দেবীকে শেষবারের মতো দর্শন করেন। আমরা এমন একটা দুর্গাপূজা চাই যেখানে বিএনপি জামায়াত যেই আসুক না কেন, এনসিপি, কিন্তু আমাদের দেশটা শান্তির মতো থাকুক, আমাদের দেশে কোনো রকমের ফ্যাসিস্টের মাথা চাড়া দিতে না পারুক। আমরা অনেক সুন্দরভাবে পূজা করছি, আমরা নিরাপত্তার সহিত সেই পূজাটা আমরা করছি এবং পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দের সহিত এই পূজাটা উদযাপন করছি। রংপুর জেলা ও মহানগর মিলিয়ে 912টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে নবমী পূজা।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এছাড়াও পূজা অর্চনা, অঞ্জলির মধ্য দিয়ে নাটোর, কুমিল্লা সহ জেলায় জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হচ্ছে। পিন্টু হাজং, ৭১। দর্শক, নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে গোপালগঞ্জে। দেবী দুর্গার কাছে দেশের মানুষের জন্য মঙ্গল কামনা এবং পূজা অর্চনা করছেন তারা। পূজার প্রথম দিন থেকে আনন্দে মেতে উঠেছেন গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়। পূজার নিরাপত্তায় মাঠে আছে যৌথ বাহিনী। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। মণ্ডপে মণ্ডপে পূজা আর দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে গোপালগঞ্জে মা দুর্গার কাছে প্রার্থনার মধ্য দিয়ে চলছে দুর্গোৎসব। সবার প্রার্থনা বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সম্প্রীতির দেশ হোক। প্রতিদিন শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা ও মণ্ডপে মণ্ডপে চলছে নাচ গান। প্রতি বছরের মতো এবছরেও আনন্দে সামিল হচ্ছে সব বয়সী মানুষ। নমস্কার সবাইকে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। বছর ঘুরে আমাদের এই কয়েকটা দিনে আমরা অনেক আনন্দে কাটাই। আমরা প্রতি বছর কেন্দ্রীয় কালীবাড়িতে আসি এবং আমাদের দিনটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করি। এবছরও এসেছি আমরা সবাই একসঙ্গে, আর আমরা খুব এক্সাইটেড। এই তো আজকে সনাতন ধর্মের সপ্তমী, তো আমরা এখানে এসেছি, ফটোশুট করছি, দেখছি, ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। গজে আগমন হলে সেটা হচ্ছে পৃথিবীর জন্য অনেক শুভ। তাহলে পৃথিবীতে শস্য শ্যামলা সবকিছু ভরে ওঠে। আর পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গার গমন হচ্ছে পালকিতে। তো আমরা সবসময় চাই মা যেন সবার মঙ্গল কামনা করুক, সবার ভালো রাখুক। আয়োজকরা বলছেন আনন্দ উল্লাসে কোনো প্রতিবন্ধকতা না থাকায় খুশি তারা। দেবীর কাছে বসবাসের জন্য একটি শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাইছেন তারা। ভক্তবৃন্দদের মনে অনেকটা ধোঁয়াশা ছিল, কিন্তু প্রশাসন বিভিন্নভাবে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে, যে কারণে আমরা পর্যন্ত সুন্দরভাবে পূজা অর্চনা করছি এবং আমাদের মা বোন পূজার্থী যারা আছে সবাই সুন্দরভাবে পূজায় আসছে এবং আনন্দ উৎসব নিয়ে মেতে আছে। আর বাংলাদেশের মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় মহাসচিব জানান, অসাম্প্রদায়িক চেতনায় বাঁচাই হওয়া দরকার সবার লক্ষ্য। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। এই চেতনা লালন করে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছে বছরের পর বছর। মা তার কৃপা দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, আমরা ধন্য হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সার্বক্ষণিক দেশভক্তিকে অন্তরে লালন করতে পারি, সার্বক্ষণিক দেশের কল্যাণ করার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। আজকে এই মহাষ্টমীর শুভ লগ্নে এই হোক মায়ের কাছে আমাদের নিবেদন। এবার পূজায় গোপালগঞ্জে 1275টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গোৎসব। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ। আজ দুর্গাপূজার মহানবমী। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার উদ্দেশ্যে অঞ্জলি প্রদান। নবমী পূজার খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, মানিকগঞ্জের দুর্গাপূজা কেমন চলছে? নবমীতে কি কি আয়োজন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি আসলে কেমন যদি বলেন? নুসরাত, মহানবমী সকাল থেকে শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়ে এখনও চলছে। বিকেল ৩টা নাগাদ এই পূজা অর্চনার আনুষ্ঠানিকতাটা চলবে। এরই মধ্যে যজ্ঞ হয়েছে, চণ্ডীপাঠ হয়েছে, যজ্ঞ হয়েছে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। আর ভক্ত দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন যে পূজা মণ্ডপগুলি আছে প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছেন। আর আমরা আছি এখন মানিকগঞ্জের সবচেয়ে যে আকর্ষণীয় পূজা হয় গঙ্গালয়, যেটি গঙ্গামালাকার বাড়ি বানিয়াজুরির সেখানে। এবং এখানে একটি ভারতীয় আদলে আসলে এই পূজা মণ্ডপের এখানে যে প্রতিমা আছে এটি তৈরি করা হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু ভক্ত দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু আসেন এবং এখানে এগুলি তারা দেখেন। এবং আমরা দেখি যে এখানে যারা পূজারী আছেন তারাও যেমন আসেন, পাশাপাশি বিভিন্ন সার্বজনীন একটা উৎসব, বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এখানে আসেন। মানিকগঞ্জে মোট 553টি পূজা মণ্ডপে পূজা অর্চনা হচ্ছে। আমরা জেনেছি যে জেলার সবগুলি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে, শর্ত পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ভক্ত যারা আছেন তারা আজ নবমী যেহেতু তারা ঘুরে ঘুরে দেখছেন প্রতিমাদের, এবং কাল যেহেতু বিসর্জন দশমী এবং কাল দশমীর মাধ্যমে এটি বিসর্জন হবে এবং সেহেতু আজ
যত দর্শক আছেন তারা কিন্তু সব জায়গায় আসছেন, দর্শকের ভিড় অনেক বেশি। আর নবমীর একটা আকর্ষণ আছে এখানে, সেটি ধুনুচি নাচ। এটি সন্ধ্যা নাগাদ এখানে হবে। আমরা এখানে যারা আছেন পূজা উদযাপন কমিটির লোকজন, তাদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছেন যে সবচেয়ে আকর্ষণীয় ধুনুচি নাচ, এটি সন্ধ্যা নাগাদ হবে। তো এখানে মালাকার বাড়ির যেই পুজো, এই বিষয়ে আমরা একটু কথা বলি। অনেক প্রাচীন এবং পুরনো একটি পূজা হয় এখানে, তার সাথে আমরা একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আপনাদের এখানে তো বানিয়াজুরি দিকে অনেক মানুষের সমাগম হয়, অনেক বড় পুজো হয়, এবার আপনাদের আকর্ষণটা কি? আমাদের লোকনাথপুরে মালাকাবারে 52তম দুর্গাপূজা চলছে আর কি। আমাদের এই দুর্গাপূজা প্রচুর দর্শকবৃন্দ বিভিন্ন জেলা হতে আগত আসেন, ভিড় করেন এবং প্রতিমার সুদর্শন এবং লাইটিং প্যান্ডেলের সুদর্শনে এর বিশেষ আকর্ষণ। আর শান্তি শৃঙ্খলা আমাদের যথেষ্ট পরিমাণে আছে, সেদিকে আমরা খুব শান্তি শৃঙ্খলার দিক দিয়ে আমরা খুব সন্তোষ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি প্রার্থনা করব আজকে এই 52তম মা দুর্গার কাছে যে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব যেন শান্তি সমৃদ্ধি কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। নুসরাত, শুনছিলেন আসলে সমৃদ্ধি কামনাটাই, মানে তারা চাচ্ছেন যে এই দুর্গা নাসিনী, যে বাংলাদেশটা যেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ হয় এবং যে কোনো অসুর যেন বাংলাদেশ থেকে মুক্ত হয়, তেমনটি কামনা করছেন এখানকার মানুষ। জি মিহির, আমাদের আসলে তেমন প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মহানবমীর খবরাখবর জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।